ওকে, আমরা এখন দ্রবণ কত প্রকার দেখব। দ্রবণ কত প্রকার? তিন প্রকার দ্রবণ। দ্রবণ একটা হলো সম্পৃক্ত দ্রবণ, একটা হলো আমাদের কি সম্পৃক্ত দ্রবণ, দুই নম্বর হলো অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। তিন নম্বর কি অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। এখন দেখো সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ কাকে বলে আমরা দেখি। ধরো আমি একটা পাত্র নিলাম, এখানে একটা পাত্র নিছি, ধরলাম এই পাত্রে আমাদের, এই পাত্রে আমাদের 1 লিটার কি আছে আয়তনের পানি আছে, 1 লিটার আয়তনে কি আছে পানি আছে। ধরলাম এই পাত্রে আমাদের 1 লিটার আয়তনে কি আছে পানি আছে। ধরো এই পাত্রের পানির আয়তন 1 লিটার, কেন ধরে নিলাম এই পাত্রের পানির আয়তন কত 1 লিটার। আর এই 1 লিটার পানিতে ধরো আমি 40 গ্রাম ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড রাখলাম। ম্যাগনেসিয়াম কি রাখছি ক্লোরাইড। মানে এই 1 লিটার পানিতে ধরো যে 1 লিটার পানিতে আমার 40 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে দ্রবীভূত হবে, আর আছে কত গ্রাম 40 গ্রাম। এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। ধরো তুমি বাজারে গেছো, তুমি একটা জামা পছন্দ করছো, ড্রেস পছন্দ করছো, ড্রেসটার দাম 5000 টাকা, তোমার কাছে আছেও 5000 টাকা, তাহলে পুরো পারফেক্ট। তাহলে এই 1 লিটার দ্রবণ একটা পাত্রে এই 1 লিটার পানিতে ধরো 40 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হইতে পারে, আর আছেও 40 গ্রাম। তাহলে এই ধরনের দ্রবণকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ যে দ্রবণে সর্বাধিক যে পরিমাণ দ্রব দ্রবীভূত হতে পারে, যদি সেই পরিমাণ দ্রব থাকে তখন সেই দ্রবণকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন দেখো অসম্পৃক্ত দ্রবণের একটা উদাহরণ দেই। ধরো তুমি আরেকটা পাত্র নাও, এই পাত্র ধরো এই পাত্রের আয়তন কত 1 লিটার ধরে নিলাম। এই পাত্রের আয়তন আমাদের 1 লিটার। এখন এই পাত্রে 1 লিটার, এখন তুমি এখানে তুমি কি করলা 35 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ করলা। দেখো এই 1 লিটার দ্রবণে সর্বোচ্চ 40 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে, কিন্তু যোগ আছে কত গ্রাম 35 গ্রাম। তাহলে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার চেয়ে কিছু কম আছে না, তার চেয়ে কম থাকলে সেই দ্রবণকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। আর অধিপৃক্ত দ্রবণ কোনটা? ধরো তুমি এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের ধরো পানির আয়তন ধরে নিলাম আমরা কত 1 লিটার। কত লিটার? এই পাত্রে পানির আয়তন আমাদের 1 লিটার। এখন এই 1 লিটার পানিতে তুমি ধরো 50 গ্রাম কি করলা ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি করলা দ্রবীভূত করলা। তাহলে এই 1 লিটার পানিতে আমরা জানি সর্বোচ্চ 40 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে, কিন্তু তুমি কি করছো 50 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবীভূত করছো। তাহলে যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তার তুলনায় অনেক বেশি কি হইছে দ্রবীভূত হইছে। তাহলে এই ধরনের দ্রবণকে আমরা বলি অতিপৃক্ত দ্রবণ, যা ধারণ করতে পারে তার তুলনায় অনেক বেশি দ্রব দ্রবীভূত হতে পারে। এই ধরনের দ্রবণকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। বুঝতে পারছো? যেমন এখানে 40 গ্রাম ছিল, এখানে ছিল কত আমাদের 35 গ্রাম। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন দেখো ভিডিও হইতেছে। আচ্ছা, এখন দেখো যেহেতু একটা দ্রবণ দ্রবীভূত হয়, অবশ্যই এটা কি আছে ঘনমাত্রা আছে না, যে 1 লিটার পানিতে কি পরিমাণ দ্রব থাকে তার কি আছে ঘনমাত্রা আছে। তাহলে এটার একটা কি আছে ঘনমাত্রা আছে, এটার একটা কি আছে আমাদের ঘনমাত্রা। মানে এই দ্রবণের একটা ঘনমাত্রা আছে, সম্পৃক্ত দ্রবণের একটা ঘনমাত্রা আছে, তারপর অসম্পৃক্ত দ্রবণের একটা কি আছে ঘনমাত্রা আছে, অতিপৃক্ত দ্রবণের কি আছে একটা ঘনমাত্রা আছে, অতিপৃক্ত দ্রবণের একটা কি আছে ঘনমাত্রা আছে। এখন দেখো এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে, এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। কি বলে? তাহলে বুঝতে পারছো ঘনমাত্রা যেই কথা দ্রাব্যতা একই কথা, কিন্তু এখানে শর্তটা কি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকেই দ্রাব্যতা বলে। এটাকে নোট করে রাখো। তাহলে আমরা বলতে পারি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। আমরা বলতে পারি কি বলতে পারি
সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়? দ্রাব্যতা বলা হয়। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতাকে কি বলা হয়? ঘনমাত্রা বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলা হয়। সম্পৃক্ত দ্রবণে কি বলা হয়? ঘনমাত্রাকে দ্রাব্যতা বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার? উঠে রাখো। আচ্ছা, এখন আমরা দ্রাব্যতার কিছু একক দেখুন, কারণ পরীক্ষায় আমাদের এককগুলো ভালোমতো জানতে হবে। এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হলো দ্রাব্যতার একক দেখব। দেখো সবাই দেখো, আমরা এখন দেখব দ্রাব্যতার একক। আমরা দুই ধরনের একক দেখব দ্রাব্যতার। দুই ধরনের একক দেখব, খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম এককটা হলো গ্রাম পার 100। আর বুঝো সবাই, একটা একক হলো গ্রাম পার 100, আরেকটা হলো মোল পার লিটার অথবা আমাদের আরেকটা একক আছে, সেটা কি? গ্রাম পার লিটার, মোল পার লিটার বা গ্রাম পার লিটার। এই যে গ্রাম পার 100, এটাকে বলা হয় এককবিহীন। এককবিহীন কেন বলা হয়? পরীক্ষায় এটা দেওয়া থাকলে একক দেওয়া থাকে না, তখন জনিত হইব আমাদের এই এককে আছে। এটার একটা নাম কি? আমাদের এককবিহীন। এটার একটা নাম হলো এককবিহীন। আচ্ছা, এখন দেখো এটার মানে কি? গ্রাম পার 100, এর অর্থ কি? এই 100টা বোঝায় দ্রাবকের ভর। এই 100টা বোঝায় কার ভর? দ্রাবকের ভর। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বি কেয়ারফুল। বুঝতে পারছো? এই 100টা বোঝায় কার ভর? দ্রাবকের ভর। আর এইটা মানে এটার এই অর্থ মানে গ্রাম পার 100 অর্থ হলো উপরে হলো দ্রবের ভর। উপরে হবে আমাদের দ্রবের ভর, আর নিচে হবে আমাদের দ্রাবকের ভর। দ্রাবকের কি ভর? উপরে হবে দ্রবের ভর, নিচে হবে কার ভর? দ্রাবকের ভর। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের দ্রাব্যতা মানে গ্রাম পার একক যদি দেওয়া থাকে, এই 100টা বোঝায় হলো দ্রাবকের ভর। দ্রাবকের ভর কত? 100। আর উপরে আমাদের থাকবে যেটা বোঝায় দ্রবের ভর। তো এখান থেকে আমরা দ্রাব্যতার একটা সূত্র আমরা জানি যে দ্রাব্যতা সমান উপরে কি আমাদের দ্রব্য আর নিচে কত? দ্রাবক। নিচে দ্রাবক আর ইনটু 100। আচ্ছা, এটা মানে কি? যে নির্দিষ্ট তাপমাত্রা, দেখো আমরা কোন সংখ্যাটা এখান থেকে দিতে পারি, একটু যে সংখ্যাটা দেখাইছি সেই সংখ্যাটা আমরা এখান থেকেও দিতে পারি, ডেফিনিশন দেওয়া যায়।